প্রতিদিনই প্রায় এই সরকার আসার পর থেকে বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে বেশ সরব। এইগুলোর আসলে শেষ কোথায়? আন্দোলনের কারণে কি পরিস্থিতিতে জনগণ, পুলিশের ভূমিকা কি আসলে? প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল, আর আমার সঙ্গে আজকে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের অপরাধ বিভাগের প্রধান শাহজাহান আকন্দ শুভ। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। পাশাপাশি আমাদের সঙ্গে আরও একজন গেস্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান। কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুরুতেই শুভ ভাই, আপনার কাছে যাব। আজকে শুধু না, প্রতিদিনই প্রায় এই সরকার আসার পর থেকে বিভিন্ন ধরনের আন্দোলন নিয়ে বেশ সরব। বিশেষ করে আহতরা আন্দোলন করছেন জুলাই অভ্যুত্থানে, এরপর তিতুমির কলেজ, এর আগে 7 কলেজ ছিল, এরপরে পুলিশ, অটো পাস, অটোরিক্সা, সব বিষয়ের আন্দোলনগুলোই কিন্তু মূলত শুরু হয়েছে। আসলে স্পেসিফিকভাবে আর কারা কারা আন্দোলন করছে এবং কী কারণে আন্দোলন করছে একটু জানতে চাইব। এই মুহূর্তে আজকে যে 2 জায়গা চলতেছে, সন্ধ্যার পরে শুরু হয়েছে হলো এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, জি, কেউ চোখ হারিয়েছে, কেউ পা হারিয়েছে, তারা কিন্তু গত শনিবার থেকে এই আন্দোলনটা করতেছে। তাদের দাবি হলো সুচিকিৎসা এবং পুনর্বাসন, মূল দাবি, ঠিক আছে? এবং তারা রাষ্ট্রীয় একটা স্বীকৃতিও চাই। তো শনিবার তারা শুরু করলো। আজকে সারাদিনই তারা এই শ্যামলের মিরপুর রোড তারা অবরোধ করছে। এর ফলে মানে গাড়ি ঘোড়া বন্ধ, মানুষের যে ভোগান্তি, সীমাহীন ভোগান্তি সারাদিনই। যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে তাদেরকে সড়ক থেকে সরাতে পারছে। জি, তারা সন্ধ্যার পর ঠিক প্রায় 8টার দিকে তারা এই ইন্টারকন্টিনেন্টাল হোটেল শাহবাগ, জি, সেখানে অবরোধ করছে। অর্থাৎ তাদের মিশন ছিল যে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়া, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়নি। সেখানে আছে তারা। একটু আগেও আমি খবর নিলাম যে তারা কি চলে গেছে না আছে, কিন্তু আমরা জানতে পারছি তারা এখনও আছে। জি জি, এই যে এই ধরনের শুধু মানে আহতরাই না, আরও বিভিন্ন ধরনের আন্দোলন কিন্তু চলমান, চলছেই। তো এইগুলোর আসলে শেষ কোথায়? এটার আসলে আপনি জানেন যে এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরই, দায়িত্বভার গ্রহণ করার পরই একের পর এক দাবি নিয়ে যে যেরকম পারতেছে সবাই মাঠে নেমে গেছে, ঠিক আছে? তো একটা দাবি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সরকার একটা সুরাহার পথে আসে, আর একটা দাবি নিয়ে আর একটা পক্ষ তারা রাস্তায় নেমে যায়। জি, এবং সরকারের সর্বশেষ যতটুকু হিসেব সম্ভবত 136টি আন্দোলন তারা নিরসন করেছে, এরকম টাইপের একটি। আমরা প্রধান উপদেষ্টা প্রেস থেকে এই হিসাবটা পেয়েছি। জি, এটা বিশাল ব্যাপার এবং অনেক বড় একটা আন্দোলন আমার কাছে মনে হয়। আমি একটু সাজ্জাদ মাহমুদ খান, আপনার কাছে যাব যে এই যে আন্দোলনগুলোর কারণে মানুষের জীবনে যে চরম একটা ভোগান্তি হচ্ছে, এবং একটু আগে শোভাবে বলছিল যে সীমাহীন দুর্ভোগ যাকে বলে, আসলে কি ধরনের দুর্ভোগগুলো পোহাতে হচ্ছে, বা এই আন্দোলনের কারণে কি পরিস্থিতিতে জনগণ? মানে আন্দোলনের কারণে মূল প্রবলেমটা কিন্তু হচ্ছে জনভোগান্তি। আপনি দেখেন 5ই আগস্টের সরকারের পট পরিবর্তনের পর থেকেই একের পর এক লাগাতার আন্দোলন চলতেছে, মানে রাজপথে। আমরা যে হিসাব করে দেখেছি, প্রায় রাজপথে 100 বার, এই 5 মাসে 100 বার রাজপথ অবরোধ করা হয়েছে। এবং এখন তো হচ্ছে প্রায় প্রতিদিনই ঢাকার একাধিক জায়গায় রাজপথ অবরোধ করা হয়, এবং সেটা সকালে হইতে পারে, দুপুরে হইতে পারে, আবার মধ্যরাতে হইতে পারে। গত শনিবার দিবাগত রাত্রে আপনি জানেন ঢাকার 2টা জায়গায় এরকম অবরোধ করা হয়েছে। তো এখন যেটা মূল প্রবলেমটা হচ্ছে যে যারা রাস্তায় নামবে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এই রাজপথে, তারা জানে না যে তারা গন্তব্যে পৌঁছতে পারবে কিনা। তাদের দীর্ঘ সময় হাতে নিয়ে তারপরে বের হইতে হয়। অনেক সময় দেখা গেছে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি যারা যাবে, কিংবা যারা এয়ারপোর্টে যাবে, এই মানুষগুলো কিন্তু চরম ভোগান্তিতে পড়ে। আপনি জানেন যে ঢাকা ছোট শহর, কিন্তু রাস্তাঘাট কম মানুষ হিসেবে। এর ফলে হয় কি, একটা জায়গায় যদি আপনার রাস্তা অবরোধ থাকে, সেই ইফেক্ট কিন্তু আশপাশ সহ এবং পুরো ঢাকা শহরে প্রায় পড়ে। এবং দীর্ঘ সময়, ধরেন যে দুপুরে সকাল 10টার সময় অবরোধ হইলো, 1 ঘন্টা অবরোধ করলো, এটা কিন্তু বিকাল পর্যন্ত যে টানতে হয়,
এদিক দিয়ে মানে চরম একটা রাজপথ চরম একটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং চরম জনভোগান্তিতে পড়তে হয়। এখন শুরুর দিকে এই আন্দোলনগুলোতে জনসমর্থন কিছুটা ছিল, কিন্তু এখন দেখবেন যে সোশ্যাল মিডিয়া অফলাইন অনলাইন দুই জায়গায় দেখবেন যে মানুষ প্রচণ্ড রকম বিরক্তি প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে। হ্যাঁ, এই জায়গা থেকে মানুষের চরম জনভোগান্তি তৈরি হচ্ছে আন্দোলনের কারণে। আসলে এই যে সব দাবি এখনই কেন, এটা কি উদ্দেশ্য প্রণোদিত নাকি আসলে দাবিগুলো যৌক্তিক, আপনার কি মনে হয়? কিছু কিছু দাবি তো আপনি ধরেন যৌক্তিক ধরাই যায়, যেমন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কিন্তু গতকাল রাতেও রাস্তায় নামছিলেন এবং আজকেও তারা রাস্তায় নামছেন। তো তারা কিন্তু বলতেছেন যে এই যারা উপদেষ্টা আছে আপনার একটা উদ্বোধন করতে যাওয়ার সময় লাল গালিচা দেওয়া হয়, কিন্তু আমরা যারা এই অভ্যুত্থান করে আহত হলাম, চোখ হারালাম, পা হারালাম, আমাদের সুচিকিৎসা কেন হবে না? এই দাবিগুলোতে যৌক্তিক, এই দাবিগুলোতে কিন্তু সরকারের একটা নেগোসিয়েশন হওয়া দরকার তাদের কাছে। রাস্তায় নামার আগেই যদি গভর্নমেন্ট যদি তাদের সাথে নেগোসিয়েশনে যায় তাহলে কিন্তু তারা রাস্তায় নামে না, কারণ তাদের দাবিগুলো যৌক্তিক। আবার কিছু দাবি ধরেন যে যৌক্তিকতা বা অযৌক্তিকতা সেটা মানে বিশ্লেষণ করা যায়। তবে ধরেন যে এই 7 কলেজের আন্দোলনটা হলো, হ্যাঁ, কিছু দাবি যৌক্তিক আছে, যখন মাইনে নিয়েছে গভর্নমেন্ট তখন কিন্তু তারা দাবি নিয়ে আবার দাবি থেকে সরে গেছে। আবার এখন যে দাবি দেওয়া হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি তোলা হচ্ছে, এবং তারা লাগাতার কিন্তু রাস্তা কর্মসূচি দিচ্ছে এবং রাস্তা অবরোধ করতেছে। গভর্নমেন্টের কাছে নেগোসিয়েশন কিন্তু ওইভাবে হচ্ছে না। গভর্নমেন্টও এভাবে মানে তাদের সাথে নেগোসিয়েশনে যায় যে কীভাবে মানে টেবিলে এটা সমাধান করা যায়, সেই জায়গা থেকে গভর্নমেন্টের আমার মনে হয় কিছু গ্যাপ আছে। আবার যারা আন্দোলন করতেছে তাদের একটু মানে মনে হচ্ছে যে রাস্তায় থাকলেই সম্ভবত আমরা পেয়ে যাব, এই জিনিসটা তাদেরও প্রবল, তাদের ইচ্ছা বা তাদের এটা স্বপ্ন বা ড্রিম, এটা মনে করে তারা। এক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা আপনি মনে করছেন কিনা? এটা সরকারের যেটা মূল যে প্রবলেমের জায়গাটা, যখন দেখবে যে এই গ্রুপটা রাস্তায় নামতে পারে বা তাদের দাবি দেওয়া আছে, রাস্তায় নামার আগে তাদের সাথে বসে মানে টেবিলে বসে এটা সমাধান করা যাতে তাদের রাস্তায় না নামে। হ্যাঁ, মানে এই রাস্তায় না নামে জন্য দুর্ভোগটা তৈরি না হয়। এগুলো থেকে হয়তো গভর্নমেন্টের মানে সম্ভবত কিছুটা নেগলিজেন্সি বলেন কিংবা অবহেলা বলেন বা মানে ওই বুঝতেছেন ওই সিচুয়েশনটা, সেটাও বলতে পারেন। এই প্রবলেম গভর্নমেন্টের অবশ্যই কিছুটা দায় আমি দেবো এদিক থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো শুভ ভাইয়ের কাছে। এক্ষেত্রে আমি একটু বলবো যে এই জুলাই অভ্যুত্থানে আহতরা যে আন্দোলন করতেছে গত শনিবার থেকে নতুন করে শুরু, কিন্তু এর আগেও তারা কিন্তু এই আন্দোলনে ছিল এবং আমরা দেখেছি যে সরকারের উপদেষ্টাও রাত 2টার সময় সেখানে গিয়ে হাজির হয়েছে। কিন্তু গত দুদিনের যে তাদের আন্দোলনে সেখানে আমি সরকারের কোনো প্রতিনিধিকে আমি যেতে অন্তত দেখিনি। আমি এরকম কোনো গণমাধ্যমে এরকম এটা একটা ব্যর্থতা আমার কাছে, তাই আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ব্যবস্থাপনার কোথাও ত্রুটি আছে। সরকারের কিন্তু আন্তরিকতা আছে তাদের সুচিকিৎসা দেওয়ার জন্য, ঠিক আছে। আমরা জানি যে সরকার বেশ কয়েকজনকে কিন্তু উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশেও নিয়ে গেছে। তাহলে এই যে আহতরা যারা রক্ত ঝরালো, যারা অঙ্গহানির শিকার হলো, তারা কেন তাদের চিকিৎসা পাবে না, সুচিকিৎসা পাবে না? এটা একটা প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আপনি যেহেতু অপরাধ নিয়ে কাজ করেন, পুলিশ, র্যাব এবং বিভিন্ন প্রশাসন নিয়ে আপনি কাজ করেন এবং ইনভেস্টিগেশন করেন, সেক্ষেত্রে আমি একটি প্রশ্ন করব যে এই সব ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি আসলে? বা পুলিশ, যেমন আমরা দেখেছি যে ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলনে একটা ব্যাপক জলকামান তারা ব্যবহার করেছিল এবং পরবর্তীতে ওই রকম মারমুখী হতে আমরা দেখিনি, বা পুলিশের ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা? আসলে সব জায়গায় তো আসলে মারমুখী আচরণ করা যায় না, এবং আমি বলবো যে মারমুখী আচরণ করে ভালো কোনো আপনি ফল পাবেন সেটাও কিন্তু না। মূল কথা হলো আলাপ আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান করতে হবে। ধরুন লাঠিচার্জ করলেন, আপনি টিয়ার সেল মারলেন বা আপনি গুলি করলেন, এটা তো কোনো সমাধান না। সমাধানটা আলোচনার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সাজ্জাদ মাহমুদ খান আপনার কাছে যাব যে আসলে এই যে আন্দোলন চলছে এটার ভবিষ্যৎ কি এবং বিশেষজ্ঞরা কি বলছে যে কিভাবে এটার সমস্যার সমাধান করা যায়? এটা হচ্ছে যে মানে যদি আপনার আন্দোলন নিয়ে আমার মানে গভর্নমেন্টের উচ্চ পর্যায়ের কথা হয়েছে, আজকে আপনার ডিএমপির যে ট্রাফিকের যে প্রধান অতিরিক্ত কমিশনার তার সাথে কথা হয়েছে, এবং গত পরশুদিন ডিএমপি কমিশনার কিন্তু এটা নিয়ে কথা বলছে। আন্দোলনে তারা লাঠিচার্জও করবে না, কোনো ধরনের বল প্রয়োগও করবে না, এটা ডিএমপি কমিশনার গত 2 দিন আগে বলছেন। এবং আজকে আমার ডিএমপির অতিরিক্ত কমিশনার যে ট্রাফিকের দায়িত্বে ঢাকা শহরের, তার সাথে অনেকক্ষণ দীর্ঘক্ষণ এই বিষয় নিয়ে আলাপ হয়েছে। তারা কিন্তু বলতেছে তারা কোনো রকম বল প্রয়োগে যাবে, লাঠিচার্জ করবে না। তারা যেটা করে যে যেখানে আন্দোলনের রাস্তা অবরোধ করে দেয়,
মানে অন্য রাস্তাটা তারা করে দেয় যে অন্য রাস্তা খোলা আছে, তোমরা ওই রাস্তা দিয়ে যাও। এই কারণে 999 ফোন করেও জানা যায় যে কোন রাস্তা বন্ধ আছে, কোন রাস্তা খোলা আছে। পুলিশের এই এই সিস্টেমটাও আছে। হ্যাঁ, তো এখন যেটা আন্দোলনের যে ভবিষ্যৎ যদি এভাবে চলতেই থাকে তাহলে তো যে কেউ রাস্তায় নেমে যেতে পারে। তো এ কারণে হচ্ছে গভর্নমেন্টের উচিত যেটা হচ্ছে যে আন্দোলনগুলো স্পেসিফিক যে আন্দোলনগুলো হচ্ছে যে আসলে তারা যৌক্তিক, সেই আন্দোলনগুলো তাদের সাথে বসে নেগোসিয়েশন করে একটা সমাধানের পথে নিয়ে আসা, এবং যে আন্দোলনগুলোতে মানে অযৌক্তিক রাস্তা বন্ধ করে দিল সেখানে তাদের যে বৈধ শক্তি আছে সেই বৈধ শক্তি দিয়ে প্রয়োগ করে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া। কারণ 10 জন আন্দোলন করতেছে এর জন্য কিন্তু 10,000 লোক সাফার করতেছে, 10 জনের জন্য কিন্তু 10,000 লোক সাফার করতে পারে না। এই জায়গা থেকে গভর্নমেন্টের যে বৈধ আইনের মধ্য থেকে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে গভর্নমেন্টকে। ঠিক আছে, এক্ষেত্রে পুলিশ হয়তো মানে চাচ্ছে না যে মানে কোনো লাঠিচার্জ বা এই ধরনের কোনো কিছুতে গিয়ে তার নেগেটিভ ভূমিকা চলে যাক। আপনাকে এই রাজধানীকে ঠিকঠাক মতো চালাইতে হলে, নির্বিঘ্ন করতে হলে আপনার বৈধ শক্তি কিন্তু প্রয়োগ করতে হবে, যে বৈধ শক্তিটা আছে সেই জায়গা থেকে মানে ক্লিয়ার হতে হবে। জি, খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন সাজ্জাদ মাহমুদ খান এবং শাহজাহান আগত শুভ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি, এবং আজকে আমাদের যে নিউজটি হয়েছে মানুষ জিম্মি করে দাবি আদায়ের মোচ্ছব, এই শিরোনামে একটি নিউজ হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। এই নিউজটি যদি আরও বিস্তারিত পড়তে চান তাহলে অবশ্যই আপনাদেরকে দৈনিক আমাদের সময়ের পত্রিকা এবং অনলাইনে চোখ রাখতে হবে। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।